আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, তমরুদ্দি হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের এই অনলাইনের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে সুন্দরভাবে লেখাপড়া করতেছো তোমরা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতি। তো আমার আলোচ্য বিষয় হচ্ছে পরন্ত বস্তুর সূত্রাবলী, পরন্ত বস্তুর সমীকরণ, সর্বোচ্চ উচ্চতা, উড্ডয়নকাল, বিচরণকাল। প্রিয় শিক্ষার্থী, আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ বল সম্পর্কে শিখেছি। মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তু একে অপরকে তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর একটি নির্দিষ্ট বলে আকর্ষণ করে। তো এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের মধ্যে যে দুইটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে তার মধ্যে একটি যদি পৃথিবী হয় আর অন্য যে কোনো একটি বস্তু হয়, তাহলে এর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল তাকে অভিকর্ষ বল বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই অভিকর্ষ বলের কারণে পৃথিবী যে কোনো বস্তুকে আকর্ষণ করে এর নির্দিষ্ট একটি ক্ষেত্র আছে যাকে আমরা মধ্যাকর্ষণ বলে থাকি। এই মধ্যাকর্ষণ অঞ্চলের ভিতরে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো প্রিয় শিক্ষার্থী, পৃথিবী পৃষ্ঠের উপরে একটি উচ্চতা থেকে কোনো একটি বস্তুকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে এই পৃথিবীর অভিকর্ষ বলের কারণে বস্তুটি খাড়া নিচের দিকে অর্থাৎ ভূমির সাথে লম্বভাবে পৃথিবীতে এসে পৌঁছে। তো এক্ষেত্রে যেই বস্তুটি এই পৃথিবীর আকর্ষণ বলের কারণে উপর থেকে নিচের দিকে পৌঁছে যায়, এই বস্তুকে বলা হয় পলন্ত বস্তু। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে লম্বভাবে পতিত কোনো বস্তুকে পলন্ত বস্তু বলা হয়। তো এই পলন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও তিনি তিনটি সূত্র দিয়েছিলেন 1589 সালে। তো এই সূত্র তিনটিকে বলা হয় পলন্ত বস্তুর সূত্র। প্রিয় শিক্ষার্থী, পলন্ত বস্তুর প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা একটু ভেঙে ভেঙে বলি যে স্থির অবস্থান, আমরা তিনটি বস্তু এখানে লক্ষ্য করি, একটি পাথর, একটি কাগজের বল আর একটি পাখির পালক। তিনটি ভিন্ন ভরের বস্তু ভূপৃষ্ঠ থেকে একই উচ্চতায় অবস্থিত এবং এই বস্তু তিনটি স্থির অবস্থায় ছিল। তো প্রিয় শিক্ষার্থী, এই তিনটি বস্তু যদি স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় ভূপৃষ্ঠের দিকে পতিত হয়, প্রত্যেকটি বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এক্ষেত্রে এই পাথরের ভর বেশি, কাগজের বলের ভর কম, পাখির পালকের ভর আরও কম। যদিও ভরের কম বেশি আছে, কিন্তু যদি আমরা এদেরকে বিনা বাধায়, বাতাসের যদি কোনো প্রতিরোধকারী বল এখানে না থাকে, বাধা বল না থাকে, বিনা বাধায় যদি আমরা বস্তু তিনটিকে পড়তে দেই, তাহলে একই সময়ে তিনটি বস্তুই ভূমিতে পতিত হবে। তো এটি হচ্ছে গ্যালিলিও দেওয়া পরন্ত বস্তুর প্রথম সূত্র এবং প্রথম সূত্রের ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দ্বিতীয় সূত্রটি একটু আলোচনা করব। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু টি সময়ে যেই বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। এটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি যে টি সমানুপাতিক ভি সমানুপাতিক টি। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা আছে যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু যদি বিনা বাধায় ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটি নিচের দিকে পতিত হয়। তো এই নিচের দিকে পতিত হওয়ার ক্ষেত্রে বস্তু টি সময়ে যেই বেগ প্রাপ্ত হয় সেটা ওই সময়ের সমানুপাতিক। সমানুপাতিক শব্দের অর্থ হচ্ছে
টি এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেগের মান বৃদ্ধি পায়। যদি আমরা মনে করি যে 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ যদি হয় 9.8, তাহলে এই 2 সেকেন্ড পর বস্তুটির বেগ হবে 19.6। তারপরে প্রিয় শিক্ষার্থী 3 সেকেন্ড পর বস্তুটির বেগ হবে 29.4। তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতেছি যে দ্বিতীয় সূত্রের যে ব্যাখ্যা সেটি হচ্ছে যে সময় বৃদ্ধি পেলে বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ পড়ন্ত বস্তু উপর থেকে নিচের দিকে পতিত হওয়ার সময় যতই সময় যায় ততই তার বেগ বৃদ্ধি পায় এবং ভূমিতে পৌঁছার আগ মুহূর্তে পড়ন্ত বস্তুর বেগ সর্বোচ্চ হয়। তো প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। তৃতীয় সূত্রটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যেই দূরত্ব, নির্দিষ্ট সময় টি, এই টি সময়ে যেই দূরত্ব এইচ অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। যদি আমরা এটাকে গাণিতিকভাবে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই অংশটাকে আরও একটু সুন্দর করে ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা এখানে একটা ছক আকারে লিখতে পারি। একটি ছক দিয়ে আমরা এই প্রশ্নটার সুন্দর আমরা সূত্রটির ব্যাখ্যা করতে পারি। আমরা এখানে একটি পড়ন্ত বস্তু কল্পনা করি। তো এই পড়ন্ত বস্তুটি এই অভিকর্ষ বলের প্রভাবে বিনা বাধায় খাড়া নিচের দিকে পতিত হতেছে আমরা মনে করি। তো এই ক্ষেত্রে এই বস্তুটি নির্দিষ্ট সময় পর পর কিছু দূরত্ব অতিক্রম করবে। আমরা জানি বস্তুটা প্রত্যেকটি সময় পর পর 1 সেকেন্ড পরে কিছু দূরত্ব অতিক্রম করবে, আবার 2 সেকেন্ড পর কিছু দূরত্ব অতিক্রম করবে, আবার 3 সেকেন্ড পর কিছু দূরত্ব অতিক্রম করবে। এই যে বস্তুটি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড পরে যতটুকু পথ অতিক্রম করবে সেটি হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সাথে সমানুপাতিক। তো প্রিয় শিক্ষার্থী আমরা এই মানটা এখানে দেখতে পারি যে কোনো একটা বস্তুকে যদি আমরা ভূমি থেকে পতিত হতে দেই তাহলে আমরা এখানে যদি সময় লিখি টি, টি এর মান যদি আমাদের 1 হয় তাহলে আমাদের এইচ এর মান হবে 4.9। প্রিয় শিক্ষার্থী সময় যদি 2 সেকেন্ড হয় তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব এইচ হবে 19.6। সময় যদি আমাদের 3 সেকেন্ড হয় বা 4 সেকেন্ড হয় সেক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে 44.1 3 সেকেন্ডের ক্ষেত্রে, এবং 4 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের সময় দূরত্ব হবে 78.4। প্রিয় শিক্ষার্থী তো 1 সেকেন্ডে যেই দূরত্ব অতিক্রম করেছে এটা আসলে দূরত্বটা হবে মিটার এককে। মিটার এককে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 4.9 মিটার, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 19.6 মিটার, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 44.1 মিটার, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 78.4 মিটার। প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে আমাদের এই তৃতীয় সূত্রের ব্যাখ্যা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু টি সময়ে যেই দূরত্ব এইচ অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী তো আমি এটা তৃতীয় সূত্রের ব্যাখ্যা লিখেছি। তো আমরা যদি এর সাথে সম্পৃক্ত করে দ্বিতীয় সূত্রটাকেও আমরা একটু লিখি তাহলে আমাদের ছকটা এরকম হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে দ্বিতীয় সূত্রটি আমাদের ছিল ভি সমানুপাতিক টি, অর্থাৎ টি এর মান বৃদ্ধি পেলে ভি এর মান বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী আমি আশা করি যে তোমরা সমানুপাতিক সম্পর্কে জানো, খুব ভালো জানো। সমানুপাতিক কি বা সমানুপাতিক বিষয়টা কি যদি আমরা একটু অনুধাবন করতে চাই, আমি তোমাদেরকে এই সমানুপাতিক বিষয়টাকে মনে রাখার জন্য সুন্দর একটি উদাহরণ দিতে পারি। তোমরা দেখো, মনে করি একটি পাত্রের মধ্যে আমাদের 1 লিটার পরিমাণ 1 লিটার পরিমাণ পানি আছে। তো এই পাত্রের মধ্যে আমরা কিছু চিনি মিশ্রিত করেছি। এখানে আমরা কিছু চিনি মিশ্রিত করেছি।
তো প্রিয় শিক্ষার্থী, এখন এই পাত্রের পানিতে যদি আমরা চিনির পরিমাণ বৃদ্ধি করি তাহলে মিষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এই পাত্রের মধ্যে চিনির পরিমাণ বৃদ্ধি করি মিষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ চিনির পরিমাণ বাড়লে এই শরবত যদি বলি আমরা এটাকে, বা মিশ্রণ যদি বলি, চিনি মিশ্রিত পানি, এর টেস্ট বা স্বাদ বৃদ্ধি পাবে, মিষ্টি বৃদ্ধি পাবে। চিনি যদি আমরা কমায় দেই মিষ্টি কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, একটি রাশির মান বৃদ্ধি করলে তার সাথে সম্পৃক্ত অপর রাশিটির মান যদি বৃদ্ধি পায় তাকে বলা হয় সমানুপাতিক। আবার যদি রাশিটির মান হ্রাস করলে তার সাথে সম্পৃক্ত অন্য রাশিটির মানও হ্রাস পায় তাকেও বলা হয় সমানুপাতিক। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা শিখেছি ভি সমানুপাতিক টি, অর্থাৎ এই পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত বাড়ে এই বস্তুর বেগ ততই বৃদ্ধি পায়। আবার তৃতীয় সূত্রে আমরা শিখেছি যে পরন্ত বস্তু নির্দিষ্ট সময় টিতে যেই দূরত্ব অতিক্রম করে এইচ দিয়ে যদি প্রকাশ করি, এইচ মূলত হাইট থেকে আমরা এইচ ব্যবহার করেছি। তো হাইট, এই এইচ যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তা এই সময়ের বর্গের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সম্পর্কে আরও গাণিতিকভাবে বিশদ আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা দেখো, এখন যদি দ্বিতীয় সূত্রকে আমি এই ছকে স্থাপন করি তাহলে আমি এখানে লিখতে পারি ভি অর্থাৎ বেগ মিটার পার সেকেন্ড এককে। তাহলে 1 সেকেন্ড পরে বস্তুর বেগ হবে 9.8, তারপরে 2 সেকেন্ড পরে বস্তুর বেগ হবে 19.6, 29.4, 39.2। প্রিয় শিক্ষার্থী, এখানে আসলে খুব মজার একটি বিষয় আছে, তোমরা একটু খেয়াল করো, তোমরা খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবা। দেখো, খুব সুন্দর একটি বিষয়। প্রথম সেকেন্ডে যে বেগ পাইছি আমরা 9.8, তারপরে দ্বিতীয় সেকেন্ডে হলো 19.6, অর্থাৎ দশমিকের ঘরের পরের মানটি 2 একক কমেছে, আবার 2 একক কমেছে, আবার 2 একক কমেছে, কিন্তু এই দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে তার দশকের ঘরের মান 1 1 করে বৃদ্ধি পেয়েছে। প্রথমে দশকের ঘরের মানে 0 ছিল, দ্বিতীয় অংশে দশকের ঘরের মানে 1 আছে, তৃতীয় অংশে 2, চতুর্থ অংশে 3। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের সময়ের সাথে উচ্চতা অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এবং প্রাপ্ত বেগ ভি এর একটি চার্ট। খুব সুন্দর একটি বিষয়, তোমরা এটাকে অবশ্য তোমাদের খাতায় লিখে রাখতে পারো বা মনেও রাখতে পারো, এবং এটা বের করার যে কৌশল সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, এইটুকু চার্ট যদি আমরা মনে রাখতে পারি আমরা আমাদের বিভিন্ন বোর্ডে আসা অনেক প্রশ্নের সমাধান এই চার্ট ব্যবহার করে করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার পরন্ত বস্তুর সূত্রাবলী সম্পর্কে আলোচনা। এরপরে আমি আলোচনা করব পরন্ত বস্তুর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা নিউটনের গতির সমীকরণ শিখেছিলাম। এই নিউটনের গতির সমীকরণ আর পরন্ত বস্তুর সমীকরণ মূলত একই সমীকরণ বলা যায়, তো একটু পার্থক্য আছে। আমরা নিউটনের যে গতিসূত্র পড়েছি সেই গতি ছিল আনুভূমিক বরাবর, অর্থাৎ ভূমি বরাবর ছিল, আনুভূমিক বরাবর এই বরাবর ছিল। আর পরন্ত বস্তুর গতির ক্ষেত্রে আমরা যেই সূত্রগুলো পড়ব সেগুলো হচ্ছে খালা নিচের দিক, ভূমির সাথে লম্ব বরাবর। প্রিয় শিক্ষার্থী, এই ভূমির সাথে লম্ব বরাবর এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে, আর এটি হচ্ছে আনুভূমিক গতি। আনুভূমিক গতি। প্রিয় শিক্ষার্থী, আনুভূমিক গতির ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে প্রকাশ করেছি, একক ছিল আমাদের মিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করেছি, একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন পরন্ত বস্তু নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব যেহেতু উপর থেকে নিচ বরাবর, যাকে আমরা হাইট বলতে পারি বা উচ্চতা বলতে পারি, এই ক্ষেত্রে দূরত্ব হবে আমাদের এইচ, এটা হবে আমাদের মিটার এককে। প্রিয় শিক্ষার্থী,
এরপরে ত্বরণ, যেই ত্বরণ আছে সেই ত্বরণটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তো এই অভিকর্ষজ ত্বরণটা হবে আমাদের জি, এটার একক হবে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তো এই হলো আমাদের এই দুই অংশের মধ্যে একটু ব্যবধান বা পার্থক্য। আনুভূমিক গতির ক্ষেত্রে আমরা দূরত্বকে এস দিয়ে প্রকাশ করি, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দূরত্বকে এইচ দিয়ে প্রকাশ করি। ত্বরণের ক্ষেত্রে আমরা ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি আনুভূমিক গতির ক্ষেত্রে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা অভিকর্ষজ ত্বরণ ব্যবহার করি, যাকে স্মল জি দিয়ে প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই স্মল জি এর মান আমাদের জানা আছে। এই স্মল জি এর মান পরিবর্তনশীল, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়ে থাকে। আমরা আমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো করে থাকি সেখানে সাধারণত জি এর মান আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, তো এই ছিল পার্থক্য। তো এখন আমি এই পরন্ত বস্তুর সূত্র আর হচ্ছে আনুভূমিক গতির ক্ষেত্রে যে সূত্র আছে, নিউটনের গতিসূত্র যাকে আমরা বলেছি, এই সূত্রগুলো আমি একটা ছকের মধ্যে লিখে দেবো তোমাদের সুন্দরভাবে। দেখো, আনুভূমিক গতি আর হলো পরন্ত বস্তু। প্রিয় শিক্ষার্থী, আনুভূমিক গতির ক্ষেত্রে আমরা যে সূত্র শিখেছিলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি, যেখানে আমাদের ভি ছিল শেষ বেগ, ইউ আদি বেগ, প্লাস এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটিকে যদি আমরা পরন্ত বস্তুর বেলায় লিখি তাহলে আমাদের হবে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আরেকটি সূত্র শিখেছি, সেটি হচ্ছে আমাদের এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এই সূত্রটিকে যদি আমরা পরন্ত বস্তুর বেলায় লিখি তাহলে হবে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এই সূত্রটিকে, আরেকটি সূত্র আছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, যদি আমরা এটাকে পরন্ত বস্তুর ক্ষেত্রে লিখি তাহলে হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। প্রিয় শিক্ষার্থী, এই দুই সূত্রের মধ্যে এখানে মূলত যে পার্থক্য সেটি হচ্ছে, আসলে পার্থক্য নাই বললেই চলে, শুধুমাত্র প্রকাশক যে রাশি আছে এখানে দূরত্বকে এস দিয়ে প্রকাশ করা হয়েছে আনুভূমিক গতির ক্ষেত্রে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এখানে দূরত্বকে এইচ দিয়ে প্রকাশ করেছি। প্রিয় শিক্ষার্থী, বস্তু যখন অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে নামে, নিচের দিকে পতিত হয়, সেক্ষেত্রে বস্তুর বেগ বৃদ্ধি পেতে থাকে। তো এক্ষেত্রে ত্বরণ হয়। তো ত্বরণ হওয়ার কারণে এখানে আমাদের প্লাস চিহ্ন এসেছে সবগুলোর মধ্যে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা কোনো বস্তুকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে নিক্ষিপ্ত করি তখন তাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। যদি আমরা কোনো বস্তুকে আনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারি তাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। প্রিয় শিক্ষার্থী, তাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। তো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যেহেতু নিচের দিকে কাজ করে আর আমরা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করেছি, তো এই ক্ষেত্রে উপরের ঊর্ধ্ব দিকের গতির ক্ষেত্রে জি এর মানটা আসলে মাইনাস হয়। অভিকর্ষ ত্বরণ জি এর মানটা মাইনাস হয়। জি এর মান মাইনাস হওয়ার কারণে এখান থেকে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু পরিবর্তন হয়। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটিও আমরা শিখেছি, এর সাথে সম্পৃক্ত। আমরা যেই সূত্র শিখেছি এটা ছিল আগে আমাদের ত্বরণের ক্ষেত্রে, আর এটা ছিল আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন যদি আমরা এই আনুভূমিক গতির ত্বরণকে পরিবর্তন করে মন্দন বলি, প্রিয় শিক্ষার্থী তোমরা জানো বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। আর পরন্ত বস্তুর পরিবর্তে আমরা এখানে যদি নিক্ষিপ্ত বস্তু ব্যবহার করি, তোমরা একটু আগে শিখেছো নিক্ষিপ্ত বস্তু কাকে বলা হয়, যে আনুভূমিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হয় তাকে বলা নিক্ষিপ্ত বস্তু। তো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর মন্দনের ক্ষেত্রে সূত্রগুলো কি হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্রগুলো শিখছি। সেখানে মন্দনের ক্ষেত্রে যেহেতু এ মাইনাস হয়, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। মন্দনের ক্ষেত্রে আমরা সূত্র শিখেছি ভি ইকুয়াল ইউ মাইনাস এটি।
এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2s। অনুরূপভাবে আমরা এই সূত্রগুলো এখানেও প্রয়োগ করতে পারি। ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আনুভূমিক গতি বা নিউটনের গতিসূত্রের সাথে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে তার তুলনা বা তার মিল। যদি ত্বরণ হয় সেক্ষেত্রে আনুভূমিক গতির ক্ষেত্রে যেমন প্লাস হয়, পরন্ত বস্তুর ক্ষেত্রেও সূত্রগুলো প্লাসের হয়, কিন্তু যখন মন্দন সৃষ্টি হয়, বেগ হ্রাস পায়, তখন এই নিউটনের সূত্রগুলোর মাঝখানে মাইনাস চিহ্ন চলে আসে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু ঋণাত্মক ত্বরণ জি মাইনাস হয়, এক্ষেত্রেও এই সূত্রগুলোর মাঝখানে মাইনাস সাইন চলে এসেছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল পরন্ত বস্তুর সমীকরণ। আমরা এখন একটু সর্বোচ্চ উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা বিষয় জানো যে বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়, বস্তু যতই উপরের দিকে ওঠে ততই তার বেগ কমে যায়। যেমন আমরা একটু আগে যে সূত্র পড়েছি পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেগ বৃদ্ধি পায়, ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। তো অনুরূপভাবে কোনো বস্তুকে যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, সময় যত যায় বস্তুর বেগ তত হ্রাস পায়, সময় যত যায় বস্তুর বেগ ততই কমে যায়। তো বস্তুর বেগ কমে যাওয়ার ক্ষেত্রে বস্তুর বেগ প্রথমে একটু কমছে, আরও কমছে, আরও কমছে, কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ 0 হয়। কারণ হলো বস্তু যদি আরও সামান্যতম কিছু বেগ থাকতো বস্তুটি আরও একটু উপরে উঠতো, যদি একটু বেগ থাকতো তাহলে বস্তু আরও একটু উপরে উঠতো। যেহেতু বস্তু আর ওঠে না, আর উপরে ওঠে নাই, তাহলে বস্তুর বেগ এখানে কি হয়েছে? 0 হয়েছে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে বস্তু আর উপরে উঠতে পারে না, তার মানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ শেষ বেগ 0 হয়। প্রিয় শিক্ষার্থী, এই সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0। তো এখন আমরা এখান থেকে দুইটি বিষয় নির্ণয় করতে পারবো। মনে করি কোনো একটা বস্তুকে উপরের দিকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল, বস্তুটির আদিবেগ ছিল ইউ। তো এখানে তো অভিকর্ষ ত্বরণ অবশ্যই জি। তো আমরা এখন যদি সূত্র প্রয়োগ করি যে এই কোনো বস্তুকে যদি ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে বস্তুটির কত সময় লাগবে, যাকে আমরা বলতে পারি উড্ডয়ন কাল আর কি। এই ভূমি থেকে বা নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে বস্তুটির কত সময় ব্যয় করেছিল, যাকে আমরা উড্ডয়ন কাল বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি সেই সময়টি আমাদের টি। আমরা ধরি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় টি। তো আমরা সূত্র শিখেছি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে ভি এর মান পেয়েছি 0, শেষ বেগ 0 ইকুয়াল ইউ মাইনাস জিটি। আমরা এখানে লিখতে পারি জিটি সমান হচ্ছে ইউ, বা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল ইউ ভাগ জি। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা আদিবেগকে অভিকর্ষ ত্বরণ জি এর মান দিয়ে ভাগ করি, তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় পেয়ে যাব। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল ইউ ভাগ জি। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের মনে কৌতূহল জাগতেই পারে যে আসলে এই যে বস্তুকে আমি ইউ আদিবেগে নিক্ষেপ করছি উপরের দিকে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে শেষ বেগটা 0 হয়েছিল, তো সর্বোচ্চ উচ্চতার মান কত, এই বস্তু কতটুকু উপরে উঠেছিল, যাকে আমরা সর্বোচ্চ উচ্চতা বলেছি। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা সর্বোচ্চ উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি,
তাহলে আমরা এখানে আবারও সূত্র প্রয়োগ করতে পারি। সেই সূত্র হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আমরা সূত্র শিখেছি এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখি যে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কী বের করব, এইচ ইকুয়াল। তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সর্বোচ্চ উচ্চতাটা দেখা দিতেছি। সেটি হলো এরকম, আমরা শিখেছি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো সর্বোচ্চ উচ্চতায় যেহেতু শেষ বেগ আমাদের 0, তো আমরা এখানে এই 0-র উপর স্কোয়ার দিতে পারি। 0-র উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh, বা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাই 2gh ইকুয়াল ইউ স্কোয়ার, বা এই এইচ ইকুয়াল ইউ স্কোয়ার ভাগ 2g। যদি আমরা সর্বোচ্চ উচ্চতাকে ম্যাক্সিমাম হাইট তাকে যদি আমরা ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করি, আমরা লিখতে পারি এইচ ইকুয়াল ইউ স্কোয়ার ভাগ হলো 2g। প্রিয় শিক্ষার্থী আদিবেগের বর্গকে যদি 2g দ্বারা ভাগ করা হয়, অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ মান দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা যে মানটা পাবো সেটি হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। প্রিয় শিক্ষার্থী এই সর্বোচ্চ উচ্চতার মান আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি, এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়, যাকে উড্ডয়নকাল বলা হয়, তাকে আমরা টি ইকুয়াল ইউ ভাগ জি এই সূত্রের সাহায্যে বের করতে পারি। এখন আমাদের এখানে আরেকটি বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে বিচলনকাল। বিচলনকাল কাকে বলা হয়? কোনো একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করার পরে বস্তুটি যত সময় পর আবার আদি বিন্দুতে নিক্ষিপ্ত বিন্দুতে ফিরে আসে তাকে বলা হয় বিচলনকাল। অর্থাৎ কোনো একটি বস্তুকে যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, এই বস্তুটি এই নিচে থেকে উপরে উঠতে যদি টি সময় লাগে, তাহলে বস্তুটি উপর থেকে নিচের দিকে নামতেও একই সময় লাগে, আবারও টি সময় লাগে। তো এই বস্তু নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নিক্ষেপণ বিন্দুতে পৌঁছতে যেই সময় লাগে তাকে বলা হয় বিচলনকাল। বিচলনকালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল টি ইকুয়াল টি প্লাস টি। আমরা এই উড্ডয়নকাল শিখেছি ইউ ভাগ জি প্লাস হচ্ছে ইউ ভাগ জি। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লিখতে পারি 2u ভাগ হলো জি। এটি হচ্ছে আমাদের বিচলনকালের সূত্র। তো প্রিয় শিক্ষার্থী, তো আসলে আমরা যেই তিনটি সূত্র এখানে আলোচনা করেছি, এই তিনটি সূত্রের মধ্যে খুব সুন্দর দুটি সূত্র আছে, যেই সূত্র থেকে আমরা পরন্ত বস্তুর সূত্র তিনটি সমীকরণের দুইটি সমীকরণ থেকে আমরা পরন্ত বস্তুর সূত্রকে প্রকাশ করতে পারি, প্রতিপাদন করতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা একটু আলোচনা করি, দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আমি আশা করি, যে ভি ইকুয়াল ইউ মাইনাস ইউ প্লাস জিটি। আমরা একটা সূত্র শিখেছি, সমীকরণ শিখেছি পরন্ত বস্তুর ক্ষেত্রে। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, প্লাস জিটি। প্রিয় শিক্ষার্থী আমরা বিবেচনা করি বা কল্পনা করি যে একটি বস্তু আদিতে স্থির ছিল, অর্থাৎ তার আদিবেগ ইউ সমান 0 ছিল। বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়েছে, বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে নেমে এসেছে। তো এই বস্তুকে বলা হয় পরন্ত বস্তু, যার আদিবেগ ইউ সমান 0। প্রিয় শিক্ষার্থী তাহলে ইউ এর মান যদি 0 হয়, আমরা লিখতে পারি ভি ইকুয়াল 0 প্লাস জিটি, বা আমরা লিখতে পারি ভি ইকুয়াল জিটি। প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা পাই ভি সমান, আমরা যেই স্থানে বস্তুটিকে উপর থেকে ছেড়ে দিয়েছি সেই স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান ধ্রুবক। তাহলে আমরা এখানে লিখতে পারি ধ্রুবক গুণন টি। তাহলে আমরা এখানে লিখতে পারি বা ভি সমানুপাতিক টি। প্রিয় শিক্ষার্থী এটি মূলত এই দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, বা এই সমীকরণ থেকে আমরা দ্বিতীয় সূত্রটা পেয়ে থাকি। সেটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু
টি সময়ে যেই বেগ ভি প্রাপ্ত হয় সেটি ওই সময়ের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি সমীকরণ দেখব এবং আরেকটি সমীকরণ থেকে আমরা এই পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে আরেকটি সূত্র ছিল এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে যদি আমরা আবারও লিখি এইচ ইকুয়াল ইউ এর মান 0 গুণন টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, বা লিখতে পারি এইচ ইকুয়াল 0 প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, বা এইচ ইকুয়াল হাফ অফ জি টি স্কোয়ার, বা এইচ ইকুয়াল ধ্রুবক গুণন টি স্কোয়ার, বা এইচ সমানুপাতিক টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো একটি বস্তু স্থির অবস্থায় থাকে এবং তাকে বিনা বাধায় পড়তে দেওয়া হয়, তাহলে বস্তুটি নির্দিষ্ট সময় পরে যেই দূরত্ব এইচ অতিক্রম করবে, নির্দিষ্ট সময় পরে যেই দূরত্ব এইচ অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখানে আমরা ধ্রুবক লিখেছি, এর কারণ হলো এই নির্দিষ্ট স্থানে জি এর মান স্থির থাকে, যেহেতু হাফ একটি ধ্রুবক এবং জি এর মানও স্থির নির্দিষ্ট স্থানের জন্য, এর কারণে এই অংশটি হচ্ছে আমাদের ধ্রুবক। ধ্রুবক ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা এই সমান চিহ্ন এবং ধ্রুবক, সমান চিহ্ন এবং ধ্রুবক চিহ্ন, ধ্রুবক উঠায় দিলে আমরা লিখতে পারি সমানুপাতিক। তো এটি হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রের গাণিতিক ফর্ম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে একটি অঙ্ক শিখব, ছোট্ট একটি অঙ্ক শিখব। সেটি হচ্ছে কোনো একটি বস্তুকে যদি একটি নির্দিষ্ট আদিবেগ নিয়ে উপরের দিকে নিক্ষেপ করা হয়, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটি আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, সর্বোচ্চ কত উচ্চতা অতিক্রম করবে। আমরা মনে করি যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তুকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। তো এই ক্ষেত্রে বস্তুর আদিবেগ ইউ সমান ছিল 20 মিটার পার সেকেন্ড। তো এই বস্তুটি সর্বোচ্চ কতটুকু উচ্চতা অতিক্রম করবে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্র একটু আগে শিখেছি, সর্বোচ্চ উচ্চতা, যাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করেছি। এইচ ইকুয়াল ছিল আমাদের ইউ স্কোয়ার ভাগ 2g। তো যদি আমরা ইউ এর মান আমাদের আদিবেগ কত দেওয়া আছে, 20 দেওয়া আছে, 20 স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের 2 × 9.8। প্রিয় শিক্ষার্থী, আমরা পাই 419.6। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই অংশকে ভাগ করি তাহলে আমরা পাই 20 × 408 এত মিটার। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা 20 মিটার আদিবেগে, 20 মিটার পার সেকেন্ড আদিবেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে বস্তুটি সর্বোচ্চ 20.408 মিটার দূরত্ব অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রের সাহায্যে আমরা আরও অনেক অঙ্কই করতে পারবো। এখন আমরা আরেকটি বিষয় করব এখানে, সেটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময়। যাকে আমরা টি দিয়ে প্রকাশ করেছিলাম। টি ছিল আমাদের ইউ ভাগ জি। প্রিয় শিক্ষার্থী, ইউ এর মান আমাদের 20, জি ছিল 9.8। যদি আমরা এই অংশটাকে ভাগ করি তাহলে আমরা পাই 2.0408 এত সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময় নির্ণয় করতে হবে সেই সময়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এরকম বিভিন্ন যে মানের অঙ্কগুলো দেওয়া আছে এই সূত্রগুলো ব্যবহার করে তোমরা করতে পারবে আমি আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত লেখাপড়া করো এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।